হ্যালো স্টুডেন্টস, আমার নাম সৌভিক দাস, তোমাদের রিজনিং টিচার। আর আজকে আমি তোমাদেরকে শেখাবো বেশ কিছু চ্যাপ্টারের তোমাদের কনসেপ্ট। তার মধ্যে প্রথমে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন, সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। তোমরা দেখতেই পাচ্ছ কোডিং ডিকোডিং আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা, এবং বলতে পারো রিজনিং এর ফার্স্ট টপিক। কারণ এই কোডিং ডিকোডিং এ এমন কিছু আছে যে জিনিসগুলো আমরা অন্যান্য যে টপিকগুলো রয়েছে, লাইক অ্যালফাবেটিক্যাল প্রবলেম, অ্যালফাবেটিক্যাল সিরিজ, সব ক্ষেত্রে কাজে লাগবে। মানে মূলত অ্যালফাবেটিক্যাল যে রিজনিংগুলো হয়, মানে ইংরেজি বর্ণমালার উপরে যে ইংরেজি যে রিজনিংগুলো হয়, তার একদম স্টার্টিং পয়েন্ট বলতে পারো কোডিং ডিকোডিং। তো চলো আমরা দেখে নিই আমাদের এখানে কি কি ধরনের কোশ্চেন থাকতে পারে আর কি কি কনসেপ্ট আমাদের এখানে শিখতে হবে। তো প্রথমে আমি তোমাদের বলে দিই, যখনই আমরা কোডিং ডিকোডিং করব তখন আমাদের দুটো জিনিস শিখতে হয়। প্রথমত আমি বলে দিই প্লেস ভ্যালু। সিম্পল। আমি প্লেস ভ্যালু বলতে বলতে চাইছি ইংরাজি বর্ণমালা, মানে ইংলিশ অ্যালফাবেটের প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু বলতে কি বোঝানো, আমি ব্যাপারটা কারো প্রিসাইজলি বলি। যদি তুমি এ থেকে জেড অব্দি লেখো, কাইন্ড অফ এ বি সি ডি ডট 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 ওয়াই জেড, এরকম করে এ থেকে জেড অব্দি লেখো, এবং তুমি এক থেকে নাম্বারিং করতে থাকো, মানে এ মানে এক, বি মানে দুই, সি মানে তিন, ডি মানে চার, ডট 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 ডট, ধরো এটা 25 নম্বর অক্ষর, এটা 26, তোমরা জানো 26টা অক্ষর হয়। এই যে সংখ্যাগুলো লিখলাম এগুলোকে আমরা বলি প্লেস ভ্যালু। আশা করি বুঝতে পেরেছো। তার মানে যদি আমরা এবিসিডি কে রোল নাম্বার দিতাম, যেমন আমাদের স্কুলে বা ক্লাসে রোল নাম্বার হয়, তাহলে যার যেটা রোল নাম্বার হবে সেটা হচ্ছে তার প্লেস ভ্যালু আমরা বলি। এই সংখ্যাগুলো আমাদের না খুব ভালো করে মুখস্থ করতে হবে, এবং এইগুলোকে মুখস্থ করবার জন্য তোমাদের কিন্তু প্র্যাকটিস প্রচন্ড পরিমাণে করতে হবে। এবং আমি তোমাদের ডেফিনেটলি লার্জার পার্সপেক্টিভে আমি তোমাদেরকে এটা বিষয়ে আরো বেশি কিছু বলতে পারি, বাট আমি তোমাদের আহ, বলতে পারি যেগুলো মনে রাখার জন্য কিছু ট্রিক তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেমন ধরো, সাপোজ আমি যেমন করে করেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি, এরকম তোমরা নিজেদের মতো করে কিছু তৈরি করতেও পারো। যেমন ধরো, সাপোজ আমি বলি টি। টি হচ্ছে 20। এই টি 20 মনে রাখার আমার মেথড কি, আমি কি করে মনে রেখেছি, টি 20 ক্রিকেট হয়। তো টি 20 ক্রিকেট মনে রাখলে টি 20 মনে থাকে। তো এরকম তোমরা কিছু একটা ট্রিক নিজেদের মতো করে কিছু একটা ভেবে তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করতে পারো। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি প্লেস ভ্যালু না শিখি তাহলে রিজনিং এর অনেকগুলো টপিক কিন্তু আমাদের প্রবলেম হতে থাকবে। তো প্রথমে যেটা আমরা শিখবো বললাম সেটা হচ্ছে প্লেস ভ্যালু। এরপরে যেটা আমরা শিখি সেটা হচ্ছে রিভার্স প্লেস ভ্যালু। ঠিক আছে। এই রিভার্স প্লেস ভ্যালু কি, রিভার্স কতটার মধ্যে রিভার্স প্লেস ভ্যালু মানে লুকিয়ে রয়েছে। প্লেস ভ্যালু মানে যদি এ বি সি ডি এরকম হয়, এবার যদি আমি এই ইংলিশ অ্যালফাবেটকে মানে A to Z কে উল্টে লিখতাম, মানে জেড দিয়ে শুরু করতাম, জেড ওয়াই এক্স ডাব্লিউ ডট ডট ডট, ধর লিখলাম বি আর এ, এরকম করে উল্টো দিকে লিখলাম। এবার জেড কে লিখলাম এক, ওয়াই কে লিখলাম দুই, মানে উল্টো দিকে সাজাতে থাকলাম, তাহলে এটা ডেফিনেটলি 25, এটা 26 হবে। এই যে নাম্বারিং গুলো হলো, মানে জেড হলো এক, ডট ডট ডট, এ হলো 26, এটাকে আমরা বলছি রিভার্স প্লেস ভ্যালু। কেন রিভার্স? অবভিয়াসলি এটা উল্টো করে লেখা হয়েছে তাই রিভার্স। তাহলে সোজা করে লিখলাম তাকে কি বলছি, প্লেস ভ্যালু। আর একই জিনিসকে যদি আমি উল্টো করে লিখি, মানে জেড থেকে এ অব্দি সাজিয়ে লিখি, তাকে আমরা কি বলছি, রিভার্স প্লেস ভ্যালু। তো তোমাদের আমি বলে রাখি, এই প্লেস ভ্যালু আর রিভার্স প্লেস ভ্যালু কেবলমাত্র কোডিং টিকোডিং এর জন্য নয়, এই পুরোপুরি এন্টায়ার রিজনিং যে আমাদের সাবজেক্ট, এই সাবজেক্টটার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, যেভাবে হোক ডেফিনেটলি, যদি যখন আমরা বড় ক্লাস করবো আর একটু বড় সময় পাবো, তখন আমরা ডেফিনেটলি এটার উপরে আরো অনেক বেশি ইনসাইট আমরা নিতে পারবো। বাট আমি ফর নাও বলছি, এটা তোমাদের প্রাইমারি কাজ, A to Z প্লেস ভ্যালু এবং Z to 8 যেটা হয় রিভার্স প্লেস ভ্যালু, কিন্তু মেমোরাইজ করে ফেলতে হবে, মানে মুখস্থ করে ফেলতে হবে, একদম যেন ঠোঁটের আগায় লেগে থাকে। তাহলে জানবে তুমি খুব ভালো রিজনিং শিখতে পারবে থ্রু আউট দ্য তোমার যে সিলেবাস আছে। তোমরা যা যা করবে এখানে সবকিছুর মধ্যে এটা কম বেশি কাজে লাগে। তো যেটা বলছিলাম, দেখো আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি। প্লেস ভ্যালু আর রিভার্স প্লেস ভ্যালু মুখস্থ করবার সময় আমি তোমাদের একটা জিনিস বলি, আমি যেরকম করে লিখেছি এরকম করে লেখা অভ্যেস করো। কিরকম করে লিখেছি তোমাদের একটু ডিসকাস করে দিই। মোট দেখো 26টা অক্ষর, ঠিক আছে? মোট 26টা অক্ষর, এম হচ্ছে 13 নম্বর অক্ষর, মানে আমি এটাকে পুরো সিস্টেমটাকে হাফ অফ করে লিখেছি। তোমাদের বলতে বলতে বলে রাখি, এম 13 নম্বর অক্ষর মনে রাখার একটা নিয়ম আছে। নিয়মটা কি, এম ফর মিডিল বলতে পারো, এম ফর মিডিল বলতে পারো। আর মিডিল মানে কি, মোটামুটি হাফ। দেখো মিডিল মানে অ্যাকচুয়ালি হাফ হয় না, মিডিল মানে হাফের থেকে এক বেশি হয়, সেটা অন্য কথা। কিন্তু আমি বলছি মিডিল মোটামুটি ধরতে পারো। তাহলে 26-এর অর্ধেক কত, 13। তাহলে এম আর এন পরপর আমাদের মনে থাকে। এরকম করে আমি এক একটা করে তোমাদের হয়তো কিছু কিছু বলে দেবো। তো এরকম করে প্লেস ভ্যালুগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে। কিন্তু লেখার সময় তুমি যদি কখনো লিখতে চাও, খাতায় লিখে যখন তুমি মুখস্থ করবে, তখন হাফ হাফ করে লিখবে, তোমার সুবিধা হবে।
কি কারণে সুবিধা সেটা আমি তোমাদের সঙ্গে একটু পরে বলছি। তাহলে আমরা কি করেছি, এ থেকে এম অবধি প্রথমে লিখেছি, তারপরে এন থেকে জেড অবধি পর পর লিখতে থেকেছি। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে দেওয়া ভালো, যেটা আমার মনে হয় বলা এই মুহূর্তে দরকার, সেটা হচ্ছে যখন আমরা কোডিং ডিকোডিং বা রিজনিং করবো, অন্যান্য রিজনিং করব, তখন কিন্তু জেনারেলি কি জানি ইংলিশ অ্যালফাবেট জেডে গিয়ে শেষ হয়ে যায়, তাই তো? কিন্তু মনে রাখবে ইংলিশ অ্যালফাবেট কিন্তু আমরা এখানে লিটারালি জেডে গিয়ে শেষ করব না। আমরা ইংলিশ অ্যালফাবেটে জেড এর পরে কিন্তু আমরা আবার রাউন্ড করে একে ধরবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করি জেড এর পরে কে আসে, তুমি বলবে এ আসে। তাহলে এর আগে কে আসে, জেড, মানে এটা কিন্তু সার্কুলার ওয়েতে ঘুরতে থাকবে। তো আমি যেটা বলেছিলাম, তো এরকম করে একবার তোমরা নিজেরা খাতায় লিখে নেবে, যখন তোমরা এই ভিডিওটা দেখছো তখন তোমরা কি করতে পারো, ভিডিওটা পজ করে নিজেরা একবার এই খাতায় এটাকে লিখে নাও। এটা লিখলেও কিন্তু দেখবো অনেকটা মুখস্থ হয়ে গেছে। তো এই লেটারগুলোকে তুমি যেরকম বললাম টি মানে টি20 ক্রিকেট মনে রাখতে পারো। হুম বা এরকম আরো অনেক রয়েছে। আমি যদি তোমাকে বলি একটা জিনিস, মজার জিনিস দেখো, আহ জি কে তুমি G7 সামিট মনে রাখতে পারো। জি কে G7 সামিট মনে রাখতে পারো, তাহলে G7 মনে থাকবে। এরকমই এফ ফর ফিক্স মনে রাখতে পারো, এফ ফর ফিক্স, ফিক্সকে একটু ঘুরিয়ে বলো সিক্স, F6 এরকম মনে রাখতে পারো। তো এরকম প্রত্যেকটা আমরা কিছু না কিছু ট্রিক শিখতে পারি নিজেদের মতো করে। আমি প্রাইমারি বলবো, নিজেদের মতো করে কিছু একটা মনে রেখে এই পুরো সিস্টেমটাকে মুখস্থ করে ফেলতে হবে। এটা কিন্তু আমাদের প্রথম হোমওয়ার্ক। আমরা যদি কম্পিটিটিভ এক্সামের জন্য রিজনিং শেখার চেষ্টা করি, এটা আমাদের প্রথম হোমওয়ার্ক থাকলো, যেখানে আমরা কার কোনটা প্লেস ভ্যালু সেটা মুখস্থ করছি। যা এর পরে কি আসছে, রিভার্স প্লেস ভ্যালু। দেখো আমি একইভাবে লিখেছি রিভার্স প্লেস ভ্যালু। যখন যদি আমরা খুব ভালো করে দেখি, মানে কি ছিল, আমি কি বলেছিলাম, জেড থেকে এ অবধি লিখলে। এবার তোমরা হয়তো অনেকে ভেবেছো এরকম হাফ হাফ করে লিখে কাজ কি, রিভার্স প্লেস ভ্যালুর জন্য হাফ হাফ করে লিখলাম কেন, তাতে আমাদের কি সুবিধা হবে? সুবিধা হবে এরকম, যেমন ধরো তুমি এই ছকটা থেকে প্লেস ভ্যালু রিভার্স প্লেস ভ্যালু একসঙ্গে দেখতে হবে। কেমন আমি বলি, এর প্লেস ভ্যালু কত, 1। আশা করি দেখতে পাচ্ছ যে এর প্লেস ভ্যালু হচ্ছে 1 যদি সোজা গুনলে, আর উল্টো গুনলে এর রিভার্স ভ্যালু কত হয়, এর রিভার্স ভ্যালু হয় 26। তো 26টা না, তুমি ঠিক উল্টো দিকে পেয়ে যাবে এখানে। আশা করি দেখতে পাচ্ছ। মানে এই উল্টো উল্টো করে লিখলে তুমি যদি একদম অ্যাডজাসেন্ট নাম্বারটা দেখো সেটা প্লেস ভ্যালু, আর উল্টো নাম্বারটা রিভার্স প্লেস ভ্যালু। যেমন ধরো জেড এর ক্ষেত্রেও প্লেস ভ্যালু 26, রিভার্স ভ্যালু 1। আশা করি বুঝতে পারছো। দেখো বি এর প্লেস ভ্যালু 2, তো রিভার্স ভ্যালু 25। ওয়াই এর প্লেস ভ্যালু 25, তো রিভার্স ভ্যালু 2। এরকম করে আমরা কিন্তু একসাথে প্লেস ভ্যালু রিভার্স প্লেস ভ্যালু দেখতে পাবো, যদি আমরা হাফ হাফ করে এরকম করে লিখি। এবং আমাদের মুখস্থ করতে বা আমাদের কনসেপচুয়াল ঠিকঠাক ক্ল্যারিটির জন্য এরকম করে লিখলে আমাদের ভালো হবে, আর কিছুই না। যেমন ধরো এফ এর প্লেস ভ্যালু 6, রিভার্স ভ্যালু 21। বা তুমি আরেকটা ধরে নাও, জে এর প্লেস ভ্যালু 17, রিভার্স ভ্যালু 10। তো এরকম করে আমরা মনে রাখতে পারি। কিন্তু এখানে একটা কিন্তু চলে আসে, তাহলে কি আমরা পরীক্ষা হলে এই ছবিটা এঁকে নিয়ে বা এরকম করে লিখে টিকে নিয়ে করব? উত্তর হচ্ছে একদম না। কারণ লিখলে কি হবে, তুমি স্লো হয়ে যাবে, যেটা আমি চাই না। কেননা রিজনিং কিন্তু সবসময় পারলেই হয় না, সময়ের মধ্যে পারতে হয়। মনে রাখবে রিজনিং টাইমের মধ্যে, এক একটা কোশ্চেন 30 সেকেন্ডে করতে হয়। তুমি এটা লিখতে যাবে, এমনি লিখতে গিয়ে তোমার হচ্ছে কিনা 1 মিনিট চলে যাবে, তখন তুমি আবার ভাববে, অঙ্ক করবে, মানে তুমি পারবে না অন্যদের সঙ্গে। তো এই যে রিভার্স প্লেস ভ্যালু, এই রিভার্স প্লেস ভ্যালু মুখস্থ না করেও, যেমন প্লেস ভ্যালু যদি আমরা মুখস্থ রাখতে পারি, রিভার্স প্লেস ভ্যালু মুখস্থ না করেও কিন্তু একটা ট্রিক আছে যার মধ্যে তুমি রিভার্স প্লেস ভ্যালু বের করতে পারো। ফর এক্সাম্পল তুমি দেখে নাও কোনো একটা অক্ষর, ফর এক্সাম্পল ই। তুমি ইকেই ধরো, তুমি দেখতে পাচ্ছ ই এর প্লেস ভ্যালু কত, ডেফিনেটলি 5। আর রিভার্স প্লেস ভ্যালু কত, প্লেস ভ্যালু তো 5, আর রিভার্স প্লেস ভ্যালু কত, 22। আচ্ছা এই দুটোকে যোগ করো, তো রিভার্স ভ্যালু লিখলাম এটাকে, হ্যাঁ। যোগ করে কত হচ্ছে, 27। 22 আর 5 27। আমি তোমাকে যদি বলি, তুমি খালি ই এর ক্ষেত্রে না, তুমি যে কোনো অক্ষরকে তুমি ধরে নাও, দেখবে তুমি প্লেস ভ্যালু রিভার্স প্লেস ভ্যালু যোগফল 27 হয়। তুমি একবার ট্রাই করে দেখো। যেমন ধরো জি এর প্লেস হচ্ছে 7, রিভার্স হচ্ছে 20, যোগ করে কত হবে, 27। আশা করি বুঝতে পারছো। আই এর প্লেস হচ্ছে 9, রিভার্স হচ্ছে 18, যোগ করে কত হয়, 9 18 কত হয়, 27। তুমি আরেকটা দেখে নাও না, বি এর প্লেস হচ্ছে 2, রিভার্স 25, 17। ওয়াই এর প্লেস হচ্ছে 25, রিভার্স হচ্ছে 2, 17। তুমি যে কোনো একটা অক্ষর দেখে নাও। তার মানে আমরা কিন্তু এখান থেকে একটা ফর্মুলা তৈরি করতে পারলাম। সেটা কি, প্লেস ভ্যালু, কোনো একটা অক্ষরের প্লেস ভ্যালু আর রিভার্স ভ্যালুকে যোগ করলে আমরা সর্বদা কত পাই, 27 পাই। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। যদি ফর্মুলাটা মনে রাখতে পারো, তাহলে প্লেস ভ্যালু মুখস্থ করলেই রিভার্স প্লেস ভ্যালু অটোমেটিক তোমার মাথায় থেকে যাবে। তোমাকে আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমি আবার একবার বলছি, তুমি যদি প্লেস ভ্যালু মুখস্থ করে ফেলতে পারো, তাহলে রিভার্স প্লেস ভ্যালু অটোমেটিক্যালি আসবে। যেমন ধরো আমি তোমাকে বলি, ফর এক্সাম্পল জি এর ভ্যালু হচ্ছে 7, অরিজিনাল ভ্যালু 7, তাহলে রিভার্স ভ্যালু কত, 7 আর কত দিলে 27 হয়, 20। তাহলে এটা প্লেস, এটা রিভার্স, মানে 27 থেকে তুমি যদি প্লেস ভ্যালু বাদ দাও, তাহলে রিভার্স প্লেস ভ্যালু পেয়ে যাবে।
মনে মনে বলো দেখি আর একটা, যেমন ধরো যদি বলি ডাব্লিউর প্লেস ভ্যালু 23, তাহলে রিভার্স ভ্যালু কত? বলো 23 আর কত দিলে 27 হয়? 23 আর 4 27 হয়, তাহলে ডাব্লিউর রিভার্স ভ্যালু কত? সেটা হচ্ছে 4। কি করে করলাম? 23 আর 4 27। তো এইরকম করে আমরা যেটা করতে পারি, আমরা রিভার্স প্লেস ভ্যালু মুখস্থ না করেই ফাইন্ড আউট করতে পারি। কিন্তু হ্যাঁ, একটা শর্ত কিন্তু সবসময়ের জন্য থাকছে। কি সেই শর্ত? শর্তটা হচ্ছে এটা, যে তোমাকে প্লেস ভ্যালু মুখস্থ করতে হবে। তুমি যদি প্লেস ভ্যালু মুখস্থ না করো, তাহলে এই সমস্ত কোনো ট্রিক কিন্তু আর কাজে লাগবে না। তো আমি তোমাদের যেটা বললাম সেটা সামারি করে দিই। আমি প্রথমে বলেছিলাম প্লেস ভ্যালুর কথা, তারপরে বলেছিলাম রিভার্স প্লেস ভ্যালুর কথা, এবং আরো বলেছিলাম প্লেস ভ্যালু আর রিভার্স প্লেস ভ্যালুর যোগফল সর্বদা কত হয়? 27 হয়। সামেশন অফ প্লেস ভ্যালু অ্যান্ড রিভার্স প্লেস ভ্যালু ইজ অলওয়েজ হোয়াট? অলওয়েজ 27। এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এই মনে রাখাটা কিন্তু ভীষণ দরকার। কারণ এই যেরকম বললাম যে পরীক্ষাতে কিন্তু আমাদের এই বিষয়গুলো ভীষণভাবে কাজে লাগবে। আচ্ছা, আর একটা জিনিস আমাদের কাজে লাগে, আমাদের থার্ড এবং বলতে পারো এই পুরো ক্লাসের ইন্ট্রোডাকশনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে রিভার্স লেটার্স। এটা আমরা মোটামুটি বুঝে রাখি, আমাদের আরো ভালো করে এটাকে ডিসকাশনের জায়গায় যেতে হবে, অনেক বেশি ডেপথে। আমি খুব হালকা করে তোমাদের বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। এই যে এর উল্টো হচ্ছে 26, তাহলে এর উল্টো অক্ষর কোনটা? তাহলে জেড। মানে ব্যাপারটা বুঝবে, রিভার্স প্লেস ভ্যালু আর আমি এক্ষুনি যেটা বলতে চাইছি রিভার্স লেটারের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই। যেটা রিভার্স ভ্যালু হয় তার লেটারটা হচ্ছে রিভার্স লেটার। যেমন ধরো ডি এর রিভার্স ভ্যালু কত? 4। 4 মানে কি ডি, ডি আর ডাব্লিউ একে অপরের রিভার্স, মানে যারা এই একই লাইনে আসছে, মানে ডি ডাব্লিউ সি এক্স বি ওয়াই, এই যে জোড়গুলো, এই যে জোড়াগুলো, এগুলো হচ্ছে একে অপরের রিভার্স। তো আমি চাইবো যে তোমরা এই রিভার্স লেটারগুলো মুখস্থ করো, এই নিয়ে আমরা ডিটেলে আলোচনা ডেফিনেটলি করার বাকি থাকছে। বাট এই কম সময়ের মধ্যে একটা খুব কম্প্যাক্ট জায়গার মধ্যে আমি তোমাদের এটা বলে দিলাম, এই রিভার্স লেটারগুলো খুব ইম্পর্টেন্ট। রিভার্স লেটার কারা? যারা এই জোড়ায় জোড়ায় আছে, মানে আমরা ওই যে রিভার্স ভ্যালু করলাম না, মানে তুমি বলতে পারো রিভার্স ভ্যালুর যে লেটারটা, রিভার্স ভ্যালুর যে লেটারটা, যেমন ধরো ডি এর রিভার্স ভ্যালু 4, 4 মানে হচ্ছে আবার ডি, তাহলে ডি এর রিভার্স লেটার হচ্ছে ডি, ডি। হ্যাঁ, তাহলে রিভার্স ভ্যালু কি? একটা সংখ্যা। আর রিভার্স লেটার কি? সেই করসপন্ডিং লেটারটা। তাহলে মনে রাখবে, আমরা কিন্তু মূলত তিনটে জিনিসের উপর আমরা পুরোপুরি কোডিং ডিকোডিংটাকে আমরা সর্ট আউট করতে চাইছি। প্লেস ভ্যালু, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। নাম্বার 2 রিভার্স প্লেস ভ্যালু, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, লাস্ট বাট নট দ্য লিস্ট অবভিয়াসলি, সেটা হচ্ছে রিভার্স লেটার। তো এই তিনটে বিষয়বস্তুর উপর আমরা কিন্তু পাবো। তো আমি আশা করি তোমাদের প্লেস ভ্যালু রিভার্স প্লেস ভ্যালুর ব্যাপারে একটা মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করতে পেরেছি এবং চেষ্টা করেছি এবং আমি সফল হয়েছি। যদি তাই হয়, তোমাদের আমি বলবো চলো কিছু প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি ট্রাই করি এবং সেগুলো আমরা বোঝার চেষ্টা করে দেখি আমরা কি করে করতে পারি। ঠিক আছে, চলো। ওকে, তো চলো একটা আমরা স্যাম্পল করে নিই। ফার্স্ট কোশ্চেনে যেটা বলেছে সেটা আমি একটু তোমাদের বলে দিই। বলেছে ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ মাস্টার ইজ রিটেন অ্যাজ এনবিটি ইউএফএস, দেন হাউ দ্য কোড লেম্যান উইল বি রিটেন ইন দ্যাট সেম কোড ল্যাঙ্গুয়েজ। মানে আমাদের বলেছে যদি মাস্টারকে লেখা হয়, যদি মাস্টারকে লেখা হয় এইটা, তাহলে সেই কোড ল্যাঙ্গুয়েজে লেম্যানকে কি লেখা হবে। মানে আমি তোমাদের বলে রাখি, এটাকে আমাদের বলা হয় স্যাম্পল, মানে মাস্টারের যে কোডটা, এটাকে স্যাম্পল কোড দেওয়া হয়েছে। ওই স্যাম্পল কোডটা দেখে তোমাকে ডিকোড করতে হবে যে কোডটা কি করে লেখা হয়েছে, তাহলে সেভাবেই তোমাকে লেম্যানকে কোড করে দেখাতে হবে এবং সেটা অপশন থেকে চুজ করতে হবে। তো চলো আমি এটা ভালো করে করার জন্য এক কাজ করি, মাস্টার লিখলাম, কি লেখা হয়েছে? এন বি টি ইউএফএস। এবার তুমি এর মধ্যে থেকে কিন্তু ব্যাপারটাকে ডিকোড করার চেষ্টা করবে, মানে বের করার চেষ্টা করবে যে এখানে এই লেটারগুলোর কি করে পরিবর্তন হয়েছে। যেমন ধরো তুমি দেখতে পাচ্ছ এম এর কোড এখানে এন লেখা হয়েছে। আচ্ছা, যদি তুমি ইংরাজি অ্যালফাবেট পড়ো তাহলে এম এর পরেই তো এন আসে না? এম এন, আই হোপ বুঝতে পারছো, এম এর পরেই কি আসে? এম এর পরেই আসে হচ্ছে এন। মানে আমি বলতে পারি এটা হয়ে গেছে +1। কেন +1? এক ঘর এগিয়েছে, ইংরাজি বর্ণমালার স্থান অনুসারে এটি কি হয়েছে? এক ঘর এগিয়েছে। আর এক্ষেত্রে আমাদের লজিকটা তাহলে কি দাঁড়ালো? +1। তো শোনো আমি তোমাদের একটা কথা বলি, এই কোশ্চেনটা +1 হয়েছে, কোনো কোশ্চেনে +2 হতে পারে, +5 হতে পারে, +6 হতে পারে, +10ও হতে পারে। আর আমি তোমাদের আরেকটা কথা বলি, এটা প্লাস হয়েছে, অন্য কোশ্চেনে এরকম লজিক কি হতে পারে? -10, -5, -2। দেখো, আমি একটা জিনিসের বিরোধী, মানে ব্যক্তিগতভাবে তুমি আমার সঙ্গে একমত নাও হতে পারো, সেটা হচ্ছে এম এর পর এন এরকম মুখে মুখে গোনা। কারণ এরকম করে গুনলে তুমি +1 এর ক্ষেত্রে করতে খুব মজা লাগবে, এবং পরবর্তীকালে তাই করো, অসুবিধার কিছু নেই, মজা লাগবে, এবং মজা লাগলে কেন করবে না, ডেফিনেটলি করবে। কিন্তু যদি আমরা এটাকেই একমাত্র অভ্যেস বানিয়ে ফেলি, তখন যখন +10 দেবে তখন আর তুমি করতে পারবে না।
বা +10 দিলে হয়তো তবুও বা ম্যানেজ করলে, -10 দিলে কি করবে? তো এইগুলো করার মেথড আমি বলি, এটা করলে এটা একটা ভালো অভ্যেস। এই অভ্যেসটা করলে তুমি যে কোনো অঙ্ক, এরপর আরো যে টাইপগুলো আছে সেগুলো সবই তুমি করতে পারবে। সেটা হচ্ছে এরকম, তুমি এটাকে m থেকে n বলো না, তুমি বলো যে 13 থেকে 14 হয়েছে। নিশ্চয়ই তোমাদের বলার অপেক্ষা রাখে না, m is 13 and n is 14, তো এটা +1, তাহলে 1 to 2, a মানে 1 আর b মানে 2, তাহলে এটাও +1। 19 to 20 এটাও +1, মানে 1 থেকে 2 হয়েছে, 19 থেকে 20 হয়েছে, এরকম বারবার লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝাবার সুবিধার জন্য লিখছি। 20 থেকে 21 হয়েছে +1, 5 থেকে 6 হয়েছে +1, 18 থেকে 19 হয়েছে +1। তাহলে কি দাঁড়ালো? সিম্পল, প্রত্যেকটি অক্ষর হয়ে গেছে এক ঘর করে এগিয়ে গেছে, মানে পুরো সিস্টেমটা কি হয়েছে? +1 হয়েছে। তাহলে আমরা কি করব? লেম্যান। তাহলে আমরা যদি এটাকে ডিকোড করি এবং ডিকোড করে দেখি আমাদের এটা +1 হয়েছে, তাহলে আমাদের এটাকেও +1 করে করেই দেখাতে হবে। দেখো 12-র পরে 13 মানে LM, 1-এর পরে 2 মানে B, y এর পরে +1 করলে 25-এর পরে 26 মানে Z। দেখো আমি এটা তোমাদের বোঝাবার জন্য বলছি, বা এটা তুমি চাইলে y এর পর z করতেই পারে, এরকম কোনো ব্যাপার নেই, বাট ইউজিং নাম্বার করাটা একটা ভালো অভ্যেস। যখন একটু টাফ কোশ্চেন দেবে তখন তোমাকে অনেক সুবিধে দিয়ে দেবে। দেখো তো MBZ কোথাও আছে কিনা, তাহলে পুরোটা করতে হয় না। MBZ তো এখানে নেই, MBX আছে, MBZ নেই, এখানে কিন্তু MBZ আছে, এখানেও নেই, তাহলে আনসার এটা। মানে আমি বলতে চাইছি চাইলে আমরা পুরোটাই করতে পারি, দেখো MN ABRNO এরকম করতেই পারতাম, কিন্তু পুরোটা করার দরকার ছিল না, কারণ আমরা অপশন এলিমিনেশন করে, মানে অপশন কেটে বুঝে গেছি অপশন সি হবে। তো এটা আমাদের একটু সময় হয়তো বাঁচাবে, তো আমরা এটা করতে পারি। ঠিক আছে, তো হোপফুলি ফার্স্ট কোশ্চেন তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে, যে প্রশ্নটা আমরা করব কোশ্চেন নাম্বার 2-তে। আচ্ছা, আমি এই কোশ্চেনটা তোমাদের করেই দেবো, কারণ এটা অবভিয়াসলি রেকর্ডেড ভিডিও, কিন্তু আমি তোমাদের বলবো ভিডিওটা পজ করে আমি করে দেওয়ার আগেই নিজেরা একবার করে ফেলার চেষ্টা করো, কারণ নিজেরা করলে কি হবে, জিনিসটা ভালো হবে, এবং চেষ্টা করি যতটা কম সময়ের মধ্যে করা যায়। যেমন ধর আগেরটা যেমন +1 হয়েছিল, এটাতে কিন্তু কি হয়েছে? দেখো এটা ছিল 2, এটা হচ্ছে 7, তাহলে কি হচ্ছে গো? +5 না? 2 আর 5 7, 12, এটা হচ্ছে 17, তাহলে এটাও +5, 21 থেকে 26 এটাও +5, 19 থেকে 24 এটাও +5, 20 থেকে 25 এটাও +5। তুমি চাইলে হাতে গুনতে পারো, বাট আমি বারবার বলছি ইউজিং নাম্বার আর বেটার, সংখ্যা ব্যবহার করা, মানে প্লেস ভ্যালু ব্যবহার করে করাটা বেটার। যেমন ধরো 6 এর 5 11, 11 মানে কি? কে। 6 আর 5 দিলে 11 মানে কে, এরকম করে করে দাও। দেখো আমরা এখানে কে পাচ্ছি কি না, এখানে কে পাচ্ছি না, বাদ বাকিগুলোতে কে আছে। এটা 9, আই মানে তো 9, তার সঙ্গে যদি 6 যোগ করো, 9 আর 6 কত হয়? 15 মানে কে? 15 মানে ও, যেমন দেখো আমার কিন্তু পরিষ্কার মুখস্থ রয়েছে, ও মানে 15। তো এরকম করে তুমি করতে পারো। দেখো দেখি, আমি আমি তো ভুল করেছি, 1 মিনিট দাঁড়াও, একটুখানি আমি এখানে কারেকশন করছি। আমি এটা 5 করেছিলাম, ভুল করে 6 করেছি এখানে। 6 এর 5 11, এটা ঠিক আছে, কিন্তু এটা আমরা সরি সরি সরি, এটা তো 9, এটা 9, আমি এখানে প্লাসটা দেখা উচিত ছিল, +5, আমি এখানে 5টা মাঝখানে লিখছিলাম। 9 এর 5 কত হয়? 14, 14 মানে কে হবে? দেখো এটা তো 14 হওয়া উচিত, 9 এর 5 14, জাস্ট গিভ মি 1 মিনিট। 14 মানে কে? এন, তাহলে আমাদের উত্তর ডেফিনেটলি কে আর এন হওয়া উচিত, প্রথম দুটো। দেখো দেখি এখানে কে এন আছে না, এখানেও কে এন আছে, এখানে কে এন আছে, এখানেও কে এন আছে, তাহলে আমাদের এই দুটোর মধ্যে উত্তর করতে হবে। আচ্ছা আরেকটা দেখি, আচ্ছা বলো এটাকেও +5 করব, এটা তো 18, 18 বাচে কত হয়? 23, 23 মানে কে? যদি মুখস্থ থাকে তুমি জানবে ডাব্লু, তাহলে কে এন ডাব্লু কিন্তু এখানে নেই, এখানে কে এন এম রয়েছে, তাহলে এখানে কে এন ডাব্লু রয়েছে, অপশন ডি আনসার, পুরোটা করার দরকার নেই। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, মানে লজিকটা কি? লজিক হচ্ছে, তুমি যদি জিজ্ঞেস করে যে তোমাদের কোশ্চেনটা লজিক কি, তুমি বলবে কোশ্চেন লজিক হচ্ছে +5, অল দ্য লেটার্স, প্রত্যেকটি লেটার +5 হয়েছে। ঠিক আছে, চলো আশা করি কোশ্চেন নাম্বার 3 আমার সাহায্য ছাড়াই তোমরা হয়তো পারছো, তো নিজেরা নিজেরা ট্রাই করবে। ঠিক আছে, লেটস ট্রাই। স্টার্ট ডমকে যদি এটা লেখা হয়, মনডেকে যদি এটা লেখা হয়, তাহলে র্যান্ডমকে কি লেখা হবে? ইন দ্যাট সেম কোড ল্যাঙ্গুয়েজ তোমরা করবে। এই যে স্টাইল অফ কোডিংটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে ভাই তোমরা কিন্তু নিজেরা নিজেরা করবে। আমি এই ভিডিওটা বলবো তোমরা একটু পজ করে নিজেরা নিজেরা এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবে। বাই দ্য ওয়ে আমি করে দিচ্ছি, বাট তোমাদের বলবো একটু পজ করে করতে।
ঠিক আছে, দেখো তুমি যদি এই কোশ্চেনটাতে প্লাস মাইনাস করতে যাও 19 to 12, 19 থেকে 12 দেওয়া হয়েছে, তো এটা কত হয়েছে? এটা নিশ্চয়ই ডেফিনেটলি -7 হচ্ছে 19 থেকে 12, তাই না? কিন্তু এটা দেখো 20 থেকে 7, মানে এটা মাইনাস কত হয়ে গেছে? -13। 20 ছিল, হয়ে গেছে 7, মানে -13। দেখো কোনো মাথা মুন্ডু নেই, মানে একবার 17 একবার 13। এবং আমাদের মনে হয় সিক্স সেন্স বলে দিচ্ছে গল্পটা এরকম করে কিন্তু নামবে না। বাট একটা জিনিস তুমি এখানে হয়তো নোটিস করেছো, হয়তো করোনি, আমি জানি না, আমি তোমাকে নোটিস করাচ্ছি এবং তোমাকে পরবর্তীকালে এইরকম করে নোটিস করতে হবে। এখানে দেখো এর কোড পি লেখা, এখানেও এর কোড পি লেখা, দুটো জায়গাতেই এর কোড পি লেখা, এমন নয় যে এক জায়গায় পি লেখা এক জায়গায় কিউ লেখা, মানে আলাদা হয়নি কোডটা। তাহলে আমিও এখানে এর কোড পি লিখতে পারি। এরকম করে কি আমি পুরোটাই করতে পারি? এটা আমার কাছে একটা প্রশ্ন। যদি এরকম করে যার নিচে যেটা সেটাই তার কোড করে দিয়ে, মানে এখান থেকে কপি করে পেস্ট করে দিয়ে, হয় কি? দেখো হয়ে যাচ্ছে বোধ হয়। আর এর কোড কিউ, এন কোথায় গেল? এই যে এন এর কোড হচ্ছে বি, ডিওএম, আচ্ছা এখানেও ডিওএম এস এম আর, আমি ডিরেক্ট লিখে দিই এস এম আর। এই যে বিষয়টা আমি তোমাদের বলে দিই, এটাকে আমরা বলি ডিরেক্ট কোডিং। কোডিং ডিকোডিং এর সব থেকে সোজা পার্ট, যেখানে কোনো লজিকই নেই, মানে তোমাকে কোডগুলো নিচে লেখা আছে, তুমি প্লাস মাইনাস করে এগুলো করতেও পারবে না। কিন্তু হ্যাঁ, এখানে একটা শর্ত আছে, র্যান্ডামের কোড আমরা করতে পেরেছি, কারণ এই দুটো ওয়ার্ডের মধ্যে র্যান্ডামের কোড দেওয়া ছিল। যদি বাইরে থেকে আসতো তখন হয়তো আমরা অপশন ট্রাই করে করার চেষ্টা করতাম, তা নাহলে কিন্তু হতো না। তো মনে রাখবে, এই ডিরেক্ট কোডিং কখন হবে? যখন দেবে প্লাস মাইনাস করে মিলছে না, কিন্তু তুমি যে লেটারগুলো চাইছো সেগুলোর কোড দেওয়া আছে, আর সিমিলার লেটারের কোড সিমিলার করা আছে, আলাদা নেই। তাহলে তুমি আরামসে এই কোডটা অ্যাপ্লাই করতে পারো। এবং তোমাদের বলে রাখি, ডাব্লিউবিসিএস পরীক্ষায় তুমি প্রি বলো বা মেইন বলো, এই যে স্টাইল, এই কোশ্চেনটা বলিনি, হয়তো অন্য ওয়ার্ড দিয়ে, এই ডিরেক্ট কোডিং কিন্তু প্রচুর দেয়। মানে অনেকে ভাবে হয়তো ডিরেক্ট কোডিং দেবে কি দেবে না, তো সহজ। বাট হ্যাঁ, ডিরেক্ট কোডিং প্রচুর পরিমাণে দেওয়া হয়ে থাকে। তাহলে আনসার কি হলো? কিউপি। এখন কিউপি দিয়ে এটাই আছে, আর কেউ নেই, অপশন বি উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে গেলাম। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলেছে শাইন। তো তোমরা একটু চেষ্টা করবে, আমি প্রত্যেকে বলবো, যেহেতু এটা রেকর্ডেড ভিডিও, প্রত্যেকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা একটুখানি ভিডিওটাকে পজ করে নিজেরা নিজেরা কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবে। কি বলেছে? শাইন, PESKB। ঠিক আছে, কি চেয়েছে? লাকি, LUCKY। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক আমরা। 19 থেকে 16, এটা ছিল 19, হয়ে গেছে 16। তো 19 থেকে 16 মানে কি? -3 হয়েছে না, 3 ঘর কমেছে তো। ইন দ্য সেম ওয়ে 8 থেকে হয়ে গেছে 5, মানে এটাও -3। এটা 9 হয়ে গেছে 6, তাহলে -3। 14 থেকে 11 -3, 5 থেকে 2 -3, 14 থেকে 11 আর 5 থেকে 2 হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে এই কোশ্চেনটার লজিকটা কিন্তু খুব সিম্পল এবং খুব স্ট্রেট। সেটা কি? পুরো সিস্টেমটা -2 হয়েছে, মানে প্রত্যেকটা লেটার -2 বললাম ভুল করে, -3 হয়েছে। তো আমিও এখানে পুরো সিস্টেমটাকে -3 করব। আমি আস্তে আস্তে বারবার প্লেস ভ্যালু লেখাটা ছাড়ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। লাইক 12 - 3 কত হয়? 9। 12 থেকে 3 মাইনাস করলে 9 হয়। 9 মানে কি? আই। খোঁজো এখানে আই আছে কিনা, দেখো একমাত্র একটা বাদ দিয়ে বাদ বাকি সব কটাতেই আই আছে। আচ্ছা, এটার ইউ মানে কত? 21। 21 থেকে -3 করলে কত হয়? 21 থেকে 3 মাইনাস করলে 18 হয়। 18 মানে কি? আর। তাই তো? দেখো আমি যেরকম প্লেস ভ্যালু মুখস্থ করে রেখেছি, তোমাদেরও কিন্তু এটা মুখস্থ করতে হবে ভালো করে পারতে গেলে। আই আর, দেখো আই আর এখানেও নেই এখানেও নেই, তাহলে আমরা কিন্তু এই দুটো করেই উত্তর পেয়ে গেছি। চাইলে তুমি পুরোটাই করতে পারো, এমন কোনো ব্যাপার নয়। বাট আমি তোমাদের একটা জিনিস বলে দিই, টি, সি মানে তো 3 হয়। 3 থেকে কি 3 বাদ দেওয়া যায়? 3 থেকে তো 3 বাদ দিলে 0 হবে। তো তোমাদের আমি একটা কথা বলি, যে 0 বলে তো কোনো অক্ষর হয় না, কিন্তু 0 হচ্ছে 1-এর আগে আসে। 1 মানে কি? এ, এর আগে কি আসে? জেড। তুমি যদি দেখো এখানে কিন্তু জেড হবে, কেন আমি তোমাদের বলে দিই, গুণে বুঝিয়ে দিই। জেড এর পরে এ বি সি, দেখো 3 ঘরে গেলো না, জেড এর পরে এ বি সি, এরকম করে গেলে তুমি বুঝবে এটা 3 ঘরই পিছিয়েছে। সো আমি এই জায়গাটা তোমাদের আবার একবার মনে করি দিই, যে জেড এর পরে এ আসে আর এর আগে জেড আসে, এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে। এটাকে ম্যাথমেটিক্যালি হ্যান্ডেল করা যায়, যখন আমরা একটু সময় নিয়ে ক্লাস করব তখন ডেফিনেটলি আমরা সেটাকে আলোচনা করব। আনসার কিন্তু অপশন সি হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে গেলাম। কোশ্চেন নাম্বার 5। আমি তোমাদের ফের আরেকবার বলবো, ট্রাই করো, কারণ এখানে কিন্তু আমাদের কোশ্চেনটা নাম্বার দিয়ে দিয়েছে। লাস্টকে বলেছে 52, মার্চকে বলেছে 38, দেন কাইট কি হবে ইন দ্যাট সেম কোড ল্যাঙ্গুয়েজ, আমাদের কাছে কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো আবার বলবো, ভিডিওটাকে পজ করে তোমরা ওকে নিজেরা ট্রাই করবে, দেখবে তোমরা পারো কিনা। তো চলো আমরা করে দেখি। কি বলেছে? লাস্ট 52। ঠিক আছে, এবার আমরা যদি লেটারগুলোকে নাম্বার করতে চাই তাহলে কি করবো? প্লেস ভ্যালু লিখবো।
12, 1, 9, 20। ঠিক আছে, তো আমরা দেখি, আমরা এখানে সরি 9 নয়, এস মানে হচ্ছে 19। তো আমরা দেখি এখানে আমাদের কি হয়। দেখো এইগুলোকে দেখে তোমাদের মনে হয় একটা আইডিয়া এসে গেছে, এগুলোকে প্লাস করে দেখা যেতে পারে। তো আমরা প্লাস করে দেখি, দেখো 19 আর 1 কত হয়, 20, 20 কত হয় 40, 40 প্লাস 12 কত হয় 52। তাহলে কি করা হয়েছে দেখো, প্লেস ভ্যালুগুলোকে যে আমাদের জাস্ট যোগ করে দেওয়া হয়েছে সেটা কিন্তু পরিষ্কার। কিন্তু এক্ষুনি নিশ্চিত হয়েও না, তোমাকে একবার এই মাড ইকুয়াল টু 38 হয় কিনা দেখে নিতে হবে। 13, 21 আর 4 কত হচ্ছে, 21 আর 4 25, 25 আর 3 28 প্লাস 10 38। দেখো হয়ে গেছে 38, এটাও 38 মিলে যাচ্ছে। তাহলে কি হয়েছে, সামেশন অফ প্লেস ভ্যালু, মানে আমরা কি করেছি, সাম করে দিয়েছি অফ প্লেস ভ্যালু। ঠিক আছে, তাহলে আমাদের কি চেয়েছে, কাইট 11, 9, 20 and 5 কত হয়, 20, 20, 40 আর 5 কত হয় 45। বি দ্য আনসার, দ্যাট মিনস অপশন বি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো কোডিং ডিকোডিং এ আমরা একটু বোঝার চেষ্টা করলাম কোডিং ডিকোডিং কি করে করে, বিশেষত প্লেস ভ্যালু, এবং তার সঙ্গে বেশ কিছু কোশ্চেন আমরা আজকে সলভ করলাম, বেশ কিছু অ্যাজ অ্যান এক্সাম্পল আমি তোমাদের 5খানা কোশ্চেন দিলাম। আশা করি তোমরা কোডিং ডিকোডিং কেমন হয়, কেমন করে প্রশ্ন উত্তর করতে হয় তার একটা ওভারঅল আইডিয়া পেয়েছো। যদি আইডিয়া পেয়ে থাকো তাহলে আমি বলবো একটু প্র্যাকটিস করতে। আর ডেফিনেটলি আজকের ক্লাস বা এই প্রথম ক্লাসে যেটা মেন হোমওয়ার্ক থাকে তোমাদের বাড়ি থেকে করে আনার কাজ, সেটা প্লেস ভ্যালু মুখস্থ করা, সেটা কিন্তু ডেফিনেটলি করে এসো। তো এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আচ্ছা, তার আগে এটা কাটতে হবে, আর একটা কোশ্চেন রয়েছে, কাটবে তো? ওকে, আচ্ছা, ওয়ান মোর কোশ্চেন। আমরা যেগুলো জেনারেল প্লেস ভ্যালু দিয়ে করতে হয় সেগুলো তো করলাম, এছাড়াও আমাদের আরেকটি কোশ্চেন রয়েছে। আমরা এতক্ষণ যে কোশ্চেনগুলো করলাম ওগুলো জেনারেল প্লেস ভ্যালু দিয়ে কোশ্চেন, মানে যেগুলো জেনারেল কোডিং ডিকোডিং এর কোশ্চেন হয় সেগুলো। আর এই যে কোডিং ডিকোডিংটা, এটা কিন্তু ওই প্লেস ভ্যালুর সঙ্গে যা আসে না, এটার সঙ্গে একটা ওয়ার্ড মিনিং এর বিষয় রয়েছে। তো এই কোশ্চেনগুলোতে কি বলছে দেখো, বলছে দ্য অ্যানিমাল হুইচ ক্যান ওয়াক ওয়াক ক্যান আর কল্ড সুইমার্স। মানে যে সমস্ত অ্যানিমালরা ওয়াক করে তাদের সুইমার বলে, এরকম অনেক কিছু বলেছে। অ্যানিমাল হু ক্রল কল ফ্লাইং, দোজ হু লিভিং ইন ওয়াটার কল্ড স্নেকস অ্যান্ড সো অন। তাহলে আমাদের এই যে এখানে কিছু ওয়ার্ডকে অন্য কিছু দিয়ে মিন করা হয়েছে, কোনো একটা ওয়ার্ডকে, কোনো একটা বিষয়কে অন্য কিছু দিয়ে মিন করা হয়েছে, এগুলোকে বলা হয় ওয়ার্ড মিনিং কোডিং। এই কোশ্চেনগুলো সব থেকে সোজা হয়। আর এই কোশ্চেনগুলো সলভ করার জন্য কি করবে, তুমি অ্যাকচুয়াল কি কোশ্চেন করেছে সেটা আগে পড়ে নাও। মানে এই লাইনটা আগে পড়ো, বলছে হোয়াট উইল আ লিজার্ড বি কল। লিজার্ড মানে কি, টিকটিকি গিরগিটি এগুলোকে লিজার্ড বলা হয়। আর যারা লিজার্ড হয় তারা হাঁটেও না, তারা দৌড়োয় না, তারা সাঁতারও কাটে না, তারা কি করে বলো তো, বুকে হেঁটে চলে, মানে কি করে, ক্রল করে। দেখো এখানে খোঁজো অ্যানিম্যাল যারা ক্রল করে তাদেরকে কি বলা হয়েছে, দেখো এখানে বলা আছে অ্যানিম্যাল হু ক্রল আর কল্ড কি, ফ্লাইং। তাহলে যে সমস্ত অ্যানিম্যালরা ক্রল করে তাদের আমরা কি বলছি, ফ্লাইং করা বলছি। তাহলে আমরা লিজার্ডকে আমরা এই অর্থে কি বলবো, ফ্লাইং বলবো। তাহলে আনসার হবে অপশন বি। ঠিক আছে সবাই, হোপফুলি প্রত্যেকটি কোশ্চেন সবাই বুঝতে পেরেছো। আহ, এই যে ক্লাসটা আমরা আপাতত এখানে শেষ করলাম, মূলত আমি তোমাদেরকে যেটা শেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে কোডিং ডিকোডিং এর বেসিক্স, প্লেস ভ্যালু, যেটা তোমাদের মুখস্থ ডেফিনেটলি করতে হবে, এবং তার সঙ্গে বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম ডিফারেন্ট টাইপ অফ কোডিং ডিকোডিং কেমন হয়। হোপ সবাই বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরে থাকো তাহলে ডেফিনেটলি একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে ডেফিনেটলি এগুলো করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।